সবাইকে স্বাগত নোটবুকের তরফে। আমি আজকে অরূপ। তো আগের দিন আমরা আলোর যে পার্ট আমরা করেছিলাম, সেখানে আমরা প্রতিফলনের বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম। আমরা মিররের বিভিন্ন বিষয়গুলি, বিশেষত কনকেভ মিরর, কনভেক্স মিরর এর সংক্রান্ত যত উদাহরণ আছে বা রিলেটেড যা যা ইস্যু পরীক্ষা আসে, এর সাথে সাথে আলোর কিছু বেসিক কিছু তথ্য না শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে নিয়ে এসে আলোর দ্বিতীয় পার্ট। তো আগের দিন লাস্ট লেসনে যেটা আমরা আলোচনা করেছিলাম, আলোর প্রতিফলন সংক্রান্ত তথ্য ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে যেটা মূলত বিষয়, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ সংক্রান্ত আলোচনাগুলি। তো প্রতিসরণ ব্যাপারটা কি আগে জানতে হবে। প্রতিসরণ হচ্ছে যখন আলো একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের পরে, তখন সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমে যে রশ্মিটি প্রতিসৃত হয় অভিলম্বের দিকে বা দূরে চলে যায়। কিভাবে হয় আমরা দেখছি ছবির মধ্য দিয়ে। ধরি এটা হচ্ছে একটি লঘু মাধ্যম। লঘু মাধ্যম বলতে এটা ধরি আমি, এটা বায়ু, লঘু মাধ্যম। এটা ধরি আমরা জল, অর্থাৎ ঘন মাধ্যম। ক্লিয়ার? এটা একটা তল একটা। তো এই ক্ষেত্রে দেখা, যখন একটা আলোক রশ্মি এভাবে এলো, একে বলা হচ্ছে আপতিত রশ্মি। আমরা আগের দিন এই নিয়ে আলোচনা করেছিলাম। এইবারে হিসাব মতো এবং যেখানে বিন্দুটি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অবিলম্ব। তাহলে কি বলা হচ্ছে, সাধারণভাবে আমরা কি বুঝি, আমরা যদি এই রশ্মিটি, আপতিত রশ্মিটি এদিক থেকে এদিকে আসে, তাহলে কি হিসাব মতো অভিসৃত রশ্মিটিও, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটিও কি সোজা বেরিয়ে যাবে। কিন্তু না, এই ঘটনা প্রতিসরণের ক্ষেত্রে ঘটে না। অর্থাৎ কি, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি প্রতিসৃত হয়, তখন এই প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে আসে। অর্থাৎ কি ঘটনা ঘটবে, এইরকম ঘটবে। কি হলো, একে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি। যেটা যাবার কথা ছিল, সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হচ্ছে, সোজা না গিয়ে দেখা যাচ্ছে কি অবিলম্বের দিকে একটু এগিয়ে আসছে। একে বলা হচ্ছে প্রতিসরণ। এইবারে প্রতিসরণের সাথে যেটা আরেকটা মান গুরুত্বপূর্ণ, সেটা বলা হচ্ছে প্রতিসরাঙ্ক মান। কি বললাম, প্রতিসরাঙ্ক মান। এবার প্রতিসরাঙ্ক মানটি কি করে নির্ণয় করতে হয়, এর কি শর্ত, সেগুলি আমরা এখন আলোচনা করছি। প্রতিসরাঙ্ক মান প্রতিসরাঙ্ক মান বের সূত্রটি কি দেখো। আমরা আগের দিন বলেছিলাম কি, শূন্য মাধ্যম এবং ভ্যাকুয়ামের মধ্য দিয়ে আলো সর্বাধিক গতি নিয়ে প্রবাহিত হয়। কত গতি নিয়ে প্রবাহিত হয়, আমি আরেকবার লিখি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিবেগে নিয়ে কার মধ্যে প্রবাহিত হয়, ভ্যাকুয়ামের মধ্য দিয়ে প্রবাহিত আলো। তো কি প্রতিসরণের মান বের করতে কি লাগবে, হচ্ছে ভ্যাকুয়ামের মধ্যে আলোর গতিবেগ, অর্থাৎ আমরা এটা বলতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওপরে ভ্যালুটার মান, নিচে যে ভ্যালু থাকবে কি মাধ্যমে হচ্ছে আলোর গতি। এই মাধ্যম ব্যাপারটা কি, অর্থাৎ আমি যে মাধ্যমের মধ্য দিয়ে আলো পাস হবে, সেই নির্দিষ্ট মাধ্যমটি, এখানে কোনো ক্ষেত্রে জল হতে পারে, কোনো ক্ষেত্রে কাঁচ হতে পারে, এই ধরনের মাধ্যম। অর্থাৎ এই মাধ্যমটি কিন্তু পরিবর্তনশীল, কিন্তু এই ভ্যালুটি সর্বদাই, অর্থাৎ প্রতিসরাঙ্কর ভ্যালু বা প্রতিসরাঙ্ক মান বের করতে গেলে এই ভ্যালুটা সর্বদাই এই ভ্যালুটি হবে, কিন্তু এই নিচে ভ্যালুটি চেঞ্জ হতে পারে, এটা কোনো সমস্যা কিছু নেই। এইবারে কি প্রতিসরাঙ্কের যে মানটি, ব্যাপারটা হচ্ছে কি, প্রতিসরাঙ্ক মান বের করতে গেলে আমাদের কিছু শর্ত মেনে চলতে হবে বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।
সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আমি পরপর লিখছি। তো এই যে সূত্রটি তোমরা লিখে রাখতে পারো। হলো, এইবার দেখো প্রতিসরাঙ্ক মানটা কি। তাহলে প্রতিসরাঙ্ক মানটা কি, আমি যদি প্রথম শর্ত বলি তাহলে শর্ত 1, অর্থাৎ প্রতিসরাঙ্কের যে মান নির্দিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল, যেটা আমরা সূত্রের নিচের পার্ট যেটা লিখেছিলাম, অর্থাৎ নিচের যে পার্টটা লিখেছিলাম, এই যে পার্টটা যেটা লিখেছিলাম সূত্রের মধ্যে, অর্থাৎ এই পার্ট কি লিখেছিলাম, যে আলোর নির্দিষ্ট মাধ্যমে যেটা গতি থাকবে। তাহলে প্রথম শর্ত কি, যে মাধ্যমের উপর নির্ভরশীল, অর্থাৎ জলের ক্ষেত্রে এক ধরনের হবে এবং কাছের ক্ষেত্রে এক ধরনের, অর্থাৎ কি মাধ্যম নির্ভরশীল, মাধ্যম নির্ভর। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কি তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, সুন্দর একটা কথা বললাম, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে প্রতিসরাঙ্ক মান কমে যাবে, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে প্রতিসরাঙ্ক কি হবে, কমে যাবে। আবার উল্টো বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি কমে তাহলে প্রতিসরাঙ্ক মান বাড়বে। একটা উদাহরণ দিয়ে বলে দিই, দেখো সিম্পল ব্যাপার, আমরা কি জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এই জন্যই এই লালের প্রতিসরাঙ্ক মান সব থেকে কম। পরীক্ষা আসতে পারে যে কোন বর্ণের প্রতিসরাঙ্ক মান সব থেকে কম, কোন বর্ণের, লাল। আবার এটা আসতে পারে কোন বর্ণের প্রতিসরাঙ্ক বেশি, তাহলে আমি আরেকবার বলতে পারি বেগুনি বর্ণ বা বেগুনি আলোক রশ্মির আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, কিন্তু নিয়ম অনুসারে কি বলছে, প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হবে। ক্লিয়ার? এবার 3 নম্বর যেটা রয়েছে কি, যদি আলোর বেগ বাড়ে, আলোর হচ্ছে কি যদি বেগ বাড়ে তাহলে হচ্ছে কি প্রতিসরাঙ্ক কমে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক দেখা যাচ্ছে। যদি আলোর বেগ বাড়ে প্রতিসরাঙ্ক কমে যাবে, আবার আলোর বেগ কমলে প্রতিসরাঙ্ক বেড়ে যাবে। হলো, তো এই হচ্ছে যে 3টি বিষয় বললাম, এগুলো হচ্ছে প্রতিসরাঙ্ক মান বের করতে গেলে যে 3টি শর্ত, আমাদের 3 শর্ত মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। হলো, তারপর এখন এটা বুঝিয়ে দিচ্ছে। এবার যেটা প্রতিসরাঙ্ক, আমি আগের দিনও বলেছিলাম যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন গুলো নর্মালি পরীক্ষাতে আসে, তোমরা দেখবা বেশি করে দেখা যাচ্ছে উদাহরণ ভিত্তিক, অর্থাৎ উদাহরণ তুলে দিয়ে বলবে এই উদাহরণটি কার সাথে সম্পর্কিত, এরকম কিছু আলোচনা করছি। দেখো নক্ষত্র মিটমিট করে, খুব কমন একটা কোশ্চেন, নক্ষত্র মিটমিট করে কারোর জন্য করে, এই প্রতিসংখ্যার মানের জন্য করে। অর্থাৎ পৃথিবী, এই যে আমাদের পৃথিবী আর্থ, আর আমার নক্ষত্রগুলো পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে, এই যে নক্ষত্র। যখন নক্ষত্রের রশ্মিগুলি পৃথিবীর দিকে আসে, তখন এখানে বিভিন্ন ঘনত্বকে ঘনত্ব প্রতিক্রান্ত করে আসে। যখন ঘনত্ব অতিক্রান্ত করে তখন এর প্রতিসরাঙ্ক মান অবশ্যই চেঞ্জ হবে, যার ফলে নক্ষত্র মিটমিট করে। কিন্তু আদতে বা বস্তুত পক্ষে নক্ষত্র মিটমিট করে না, যেটা আমরা দেখি। 2 নম্বর প্রতিসরাঙ্কর যেটা উদাহরণ, যে যদি আমরা এই হচ্ছে কি, এটা একটা জলের পাত্র নিলাম, জলের পাত্রে যদি আমরা দণ্ড ডুবি তাহলে দেখা যাবে এটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। হলো, তাহলে এইগুলো সব কার উপর নির্ভরশীল, এগুলো সবই প্রতিসরাঙ্কের মানের উপর নির্ভরশীল। তো আপাতত প্রতিসরাঙ্ক সংক্রান্ত যে কথাগুলি বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো এইগুলো তোমরা পারলে নোট করে রেখো, কোনো সমস্যা নেই। এইবার যেটা আসছি, খুব সুন্দর একটা জিনিস, সংকট কোণ, যাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। খুব মন দিয়ে শুনবা, এটা সংকট কোণ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দেখো কি জিনিস, আমরা প্রতিসরণের ক্ষেত্রে কি বলেছিলাম, যে আলোক রশ্মি কি করবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ কি এইভাবে আসবে। কিন্তু এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়। কি হয়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসবে। কি বললাম?
মানে প্রতিসরণে যে সংজ্ঞাটা বলেছিলাম এর সংজ্ঞাটা একটু উল্টো, অর্থাৎ প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি সর্বদাই কি করবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে। আর এই সংকট কোণের ক্ষেত্রে কি হবে, সংকট কোণের ক্ষেত্রে হচ্ছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসবে। ঘটনাটা কি ঘটে, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসে, অর্থাৎ এই একটা আলোক রশ্মি এলো, হলো, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। হিসাব মতো প্রতিসরণ নিয়ম অনুসারে এটা ইভে আসার কথা ছিল, কিন্তু যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসছে সেহেতু প্রতিসৃত যে রশ্মিটি সেটি অবিলম্ব থেকে দূরে চলে যায়, অর্থাৎ কি ইভে চলে যাবে। হলো কি বললাম, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। কি ঘটনা ঘটছে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসছে তখন হচ্ছে প্রতিসৃত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, ক্লিয়ার, অর্থাৎ কি বিভেদ তলের কাছাকাছি চলে যায়। এইবারে দেখো আমি যদি এই অ্যাঙ্গেলটা আরেকটু বাড়াই, অর্থাৎ মনে করো আমি অ্যাঙ্গেলটা এরকম করলাম, এই অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিলাম, তাহলে দেখা যাবে একটা সময় দেখা যাবে যে এই যে রশ্মিটি না এই যে বিভেদ তল বরাবর অবস্থান করবে। আর এটা যদি জল হয়, এটা যদি বায়ু হয়, তাহলে এই কোণটা হবে কত, 49 ডিগ্রি। অর্থাৎ কি বললাম, জলের সাপেক্ষে অর্থাৎ বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণের মান কত, 49 ডিগ্রি। অর্থাৎ কি, আমি দু একটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সংকট কোণের শর্ত সমূহগুলি কি, শর্ত ফার্স্ট শর্ত কি, আলোক রশ্মি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। কি বললাম, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। 2 নম্বর কি বললাম, যে আপতিত রশ্মি, আপতিত কোণ এমন হবে যার জন্য প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে। অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করবে, কোণ করবে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্ন আসতে পারে যে সংকট কোণের ক্ষেত্রে নিচের কোণটি প্রযোজ্য। আসতে পারে আলোক রশ্মি ঘন থেকে লঘুর মধ্যে আসবে, আলোক রশ্মি লঘুতে ঘনর দিকে যাবে, তাহলে উত্তরটি কি হবে, অবশ্যই আলোক রশ্মি সর্বদাই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসবে। এইবারে আরেকটা প্রশ্ন, এটা বললাম বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ কত, 49 ডিগ্রি হলো। আবার বায়ুর সাপেক্ষে কাচের কত, বায়ু সাপেক্ষে কাচের এই কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। তো এই যে মানগুলো, এই ধরনের মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মান। এবং আর একটা আছে হীরক, বায়ুর সাপেক্ষে হীরকের মানটা কত, বায়ুর সাপেক্ষে হীরকের মানটা হচ্ছে 24 ডিগ্রি, 24.4 ডিগ্রি। এই যে 3টি ভ্যালু লিখলাম, এই 3টি ভ্যালু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি, বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণ 24.4 ডিগ্রি এবং বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি। এটা কিন্তু ডাইরেক্ট এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। এছাড়া আসতে পারে কি, যে এই যে এটা এই 90 ডিগ্রি ধরে পরীক্ষা আসে যে কি সংকট কোণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের সঙ্গে, কি বললাম, তাহলে এটা তো প্রতিসৃত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। আসতে পারে যে কি সংকট কোণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, আসতে পারে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি আসতে পারে। তাহলে কত উত্তর হবে, অবশ্যই 90 ডিগ্রি উত্তর হবে, এই যে 90 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের সংকট কোণ কাকে বলে। হলো, এইবারে তো জাস্ট একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে সংকট কোণ সংক্রান্ত। তো সংকট কোণের সাথে দেখো নাম হতে পারে প্রতিফলন, তাহলে বলতে পারো যে কেন আমি প্রতিফলনের মধ্যে পড়াচ্ছি, তো এখন দেখলে সেটা বুঝতে পারবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখতে গেলে বা বুঝতে গেলে আমাকে সংকট কোণটা ভালো করে বুঝতে হবে। তো আশা করি সংকট কোণ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার যেটা আসে প্রতিফলনটা কি জিনিস দেখো, তাহলে একই, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। এই মাধ্যমটা চেঞ্জ করে ফেলে কিন্তু সম্পূর্ণটা গুলিয়ে যাবে। হলো,
ঘন থেকে লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি এলো, তাহলে এটা অভিলম্ব হচ্ছে। আমি ধরলাম এটা 49 ডিগ্রি রয়েছে, অর্থাৎ জলের সাথে কার, এটা হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ এটা হচ্ছে জল, এটা বায়ু। তাহলে কি আমি কি বলেছিলাম, এটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা 9 ডিগ্রি হয়ে গেল। কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি বাড়িয়ে দিই একটু, অর্থাৎ আমি এটা 60 করে দিলাম, কত করলাম, 60 করে দিলাম, এর ভ্যালু কত, 60 ডিগ্রি। তাহলে কি এই যে অ্যাঙ্গেলটা আর একটু উপরে উঠে যাবে হিসাব মতো, ওই জন্য দেখাচ্ছে সম্পূর্ণ প্রতিফলিত যাবে। অর্থাৎ কি, যখন এই মানটি, যখন কোনো রশ্মি সংকট কোণের উপরেও চলে যাবে, সংকট কোণকে অতিক্রম করে যাবে, তখন পুরোটাই কি করবে, পুরোটাই প্রতিফলিত হয়ে চলে যাবে। অর্থাৎ তখন এই মানটা কত, 60 ডিগ্রি সৃষ্টি করবে। অর্থাৎ দেখো সম্পূর্ণটা প্রতিফলিত হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, অভ্যন্তরীণ এবং পুরো জিনিসটা প্রতিফলিত হচ্ছে, যাকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এর ব্যাপারগুলো কি একটু লিখেছি, তাহলে দেখো একদম সিম্পল ব্যাপার। তাহলে এটাও কি একই, প্রথম শর্ত ঘন থেকে লঘুর দিকে যেতে হবে। 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ সময়, তাহলে এর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে কোণের মান, তাহলে সংকট কোণের মানের থেকে বেশি না কম হবে, অবশ্যই বেশি হবে। তাহলে কি সংকট কোণের ভ্যালু থেকে বেশি হবে, হলো। তাহলে এই যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইবারে যে ব্যাপারটা আছে, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি, অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্তসমূহগুলি কি কি। তো দেখো আমি এক এক করে নিচে যে একটা আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখো এই যে একটা উদাহরণ যেটা দিই, একটা তো মরীচিকা, অর্থাৎ মরুভূমিতে মরিচা দেখতে পাওয়া যায়, মরীচিকা। বা ঠিক এই ধরনের দেখবো আর একটা উদাহরণ হয়, প্রচন্ড গরমের দিনে যদি আমরা পাকা রাস্তার দিকে অনেকটা তাকাই, তাহলে দেখবা কিছু দূর তাকানোর পরে মনে হবে সামনে কি জল ঢেলে দিয়েছে, কিন্তু বস্তুত বস্তুটিকে জল থাকে না। তাহলে এই যে উদাহরণটা, এটা কার ফলে হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হচ্ছে। অর্থাৎ কি, রাস্তার যে উদাহরণটা বললাম, তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। 2 নম্বর যদি একটা বলি, কচু পাতা বা পদ্ম পাতা ওপর জলের বিন্দু চকচকে দেখায়, এটা কার ফলে হচ্ছে, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হচ্ছে। 3 নম্বরটা সূর্যোদয় সূর্যাস্ত, এটা কার ফলে হচ্ছে, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হচ্ছে। তো এই অভ্যন্তরীণ প্রতিফলনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি কি আসতে পারে, প্রথম আসতে পারে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মান সংকট কোণের থেকে বেশি না কম হবে, অবশ্যই বেশি হবে। আসতে পারে যে মরীচিকা সৃষ্টিটা কোন ধরনের প্রতিফলন উদাহরণ, অভ্যন্তরীণ পূর্ণ উদাহরণ, পরীক্ষা আসতে পারে। ও আর একটা যেটা গুরুত্বপূর্ণ, অপটিক্যাল ফাইবার, খুবই গুরুত্বপূর্ণ। অপটিক্যাল ফাইবার দেখতে পাওয়া যায় হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার, তোমরা এইগুলো খাতার সঙ্গে নোট করে নাও, যাতে পরবর্তী তোমাদের কোনো সমস্যা না হয়। তো তো এইবারে যেটা আমরা আলোচনা করব, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বিষয়টা হয়ে গেল। এবার আমরা একটু লেন্সের দিকে যাই। লেন্স আগের দিন আমরা মিরর করিয়েছিলাম, আজকে আলোচনা করা হচ্ছে লেন্স। লেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, তো লেন্সটা আলোচনা করব। লেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, একদম পরিষ্কার বলে দিচ্ছি 2 ভাগ। একটা হচ্ছে অবতল লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স। অবতলকে বলা হচ্ছে কনকেভ। আগের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, কার কি নাম, এটা হচ্ছে কনভেক্স। দেখো দুটি লেন্স নিয়ে এবার আলোচনা করছি। আমি যদি প্রথম বলি উত্তল লেন্সটা বলি, উত্তল লেন্স দেখো কি হয়, একটা উদাহরণ দিয়ে বলি। আতশ কাজ সবাই দেখেছি আমরা, আতশ কাজ কেমন দেখতে হয়। এই যে আতশ কাজ থাকে, তোমরা দেখবা যে এই যে ভেতরটা থাকে একটু মোটা টাইপের, মোটা বলতে এরকম থাকে অনেক সময়, এটা এরকম থাকে আতশ কাজ। আমি ধরলাম এই ছবিটা, এই যে
আতশ কাচের উপরে যদি সূর্যের আলো পড়ছে, তাহলে দেখা যাচ্ছে, দেখবা আতশ কাচ ভেদ করার পরে যখন সূর্যের রশ্মিগুলো পড়ে তখন খুব একটা বিন্দুতে এসে মিলে যায় এবং এখানে যদি কোনো কাগজ রাখে সেগুলো পুড়ে যায়। তাহলে দেখে এটা একটা কি আতশ কাচ, কি ধরনের লেন্স? উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। আতশ কাচে কি দেখতে পাওয়া যায়? তাহলে কি এই যে আলোক রশ্মিগুলো আসছে এগুলো একটা বিন্দুতে মিলে আছে, তাকে বলা হচ্ছে কি অভিসারী লেন্স। তাহলে এর অপর নাম হচ্ছে অভিসারী লেন্স, অভিসারী লেন্স বা যাকে বলে কনভার্জেন্ট। এখানে একটা কথা বলে দিই, এই অভিসারী লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স আর কনভেক্স মিরর কিন্তু সম্পূর্ণ উল্টো। কনভেক্স মিরর হলে সেটা হতো কি অপসারী মিররের ক্ষেত্রে। যা আমার কথা বুঝতে পারছো না তারা আগের ভিডিও দেখে নিও, লাইটের যে পার্ট 1 করা রয়েছে। অর্থাৎ যেটা উত্তল লেন্স সেটা হচ্ছে অভিসারী, আর যদি বলে উত্তল মিরর বা উত্তল দর্পণ সেটা হবে অপসারী। ক্লিয়ার? অর্থাৎ উল্টো জিনিসটা। তো এটা তাহলে উদাহরণটা কি বলতো? উদাহরণ কি? আতশ কাচ হলো। আর যেটা রয়েছে অপর যেটি রয়েছে যে অবতল লেন্স। অবতল লেন্স কেমন দেখতে? অবতল লেন্স ঠিক এরকম দেখতে হয়। অর্থাৎ কি ভেতরটা অর্থাৎ একদম মাঝের জায়গাটা হচ্ছে সরু আর দুই সাইডটা হচ্ছে স্ফীত মানে চওড়া। হলো। তাহলে অবতল লেন্সকে কি বলতো? এখানে যদি আলোক রশ্মি পড়ে সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। হলো। তাহলে এই জন্য অবতলকে কি বলা হচ্ছে? ডাইভারজেন্ট বা অপসারী বা ডাইভারজেন্ট। হলো। তাহলে দেখো একটা ব্যাপার বলি, তাহলে এইখান থেকে আর একটা জিনিস তাহলে আমরা কি বলতে পারি, যদি আমরা দুটি লেন্সকে আমরা এখানে আলোচনা করি পাশাপাশি রেখে, ধরি হচ্ছে আমি এখানে ধরলাম এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। যদি তুলনা করে তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে অভিসারী, এটা হচ্ছে অপসারী। দেখো এর মধ্যভাগ কি? মধ্যভাগ চওড়া, মধ্যভাগ চওড়া, এর মধ্যভাগ সরু, এর দুই প্রান্ত হচ্ছে মিশে যাচ্ছে তো সরু, এর দুই প্রান্ত তখন মোটা। এই হচ্ছে আমাদের দুটি লেন্সের ধরনের লেন্সের আমাদের আলোচনা। অর্থাৎ হচ্ছে কি কোনটা উত্তল লেন্স কোনটা অবতল লেন্স, আসতে পারে আতশ কাচ কোন ধরনের লেন্সের উদাহরণ, এই ধরনের আমাদের জ্ঞান। এইবারে যে বিষয়টি আমরা এখন আলোচনা করব, আগের দিন বলেছিলাম প্রতিবিম্ব বিষয়টি। প্রতিবিম্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখো, আমি ছবির মাধ্যমে আস্তে আস্তে বলে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রতিবিম্ব ব্যাপারটা কি, আমি আগে ছবির মধ্য দিয়ে আসি। যে মনে করো ব্যাপারটা কি হচ্ছে, যদি একটা সংজ্ঞাটা হালকা বলে তাহলে তোমাদের সুবিধা হবে। প্রতিচ্ছবি সংজ্ঞাটা কি মন দিয়ে শোনো। যদি কোনো স্থান থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, কি বললাম? যদি কোনো স্থান থেকে আগত আলোক রশ্মিগুলি অপসারী বা অভিসৃত হওয়ার পরে যদি কোন স্থানে বিন্দুতে মিলিত হয়, কি বললাম? বা বিন্দুতে মিলিত হয় বা কোন স্থান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে বলা হচ্ছে প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি দুটি ভাগ, একটা হচ্ছে সৎবিম্ব, একটা হচ্ছে অসৎবিম্ব। একটা সৎবিম্ব, একটা হচ্ছে অসৎবিম্ব। তো আমি আগে অসৎটা বলছি তো সুবিধা, মনে করো এটা হচ্ছে আয়না, একটা আয়না তল। মনে করো এইখানে কি রয়েছে? একটা গাছ রয়েছে, এখানে একটা মানুষ রয়েছে দাঁড়িয়ে। এই মানুষটি আয়নার দিকে তাকাল, তখন তাহলে কি হবে? সাধারণত দেখো তোমরা বাড়িতে এটা ইউজ করতে পারো। তা দেখা যাচ্ছে এই যে গাছের ছবিটি আয়না ধাক্কা খেয়ে এই মানুষটির কাছে ধরা দেবে, মানুষটির চোখে ধরা দেবে। মানুষটি কি মনে হচ্ছে যে ছবিটি কি আদৌ এখান থেকে, ছবিটি কি এখান না, মানুষটি মনে করছে ছবিটি এখান থেকে এসেছে।
তাহলে দেখো এই যে ঘটনাকে বলা হচ্ছে কি অসৎ বিম্ব। অসৎ বিম্ব মানে কি, দেখো মানুষটি যেখান থেকে মনে করছে এখানকার প্রতিচ্ছবি কিন্তু সেখানকার প্রতিচ্ছবি নয়। হলো, একে বলা হচ্ছে অসৎ। দেখতে পাচ্ছ কথা, দেখবে এই ব্যাপারটা সুন্দর দেখতে পাচ্ছ, পুকুরের পাশে, পুকুরের পাশে কোনো গাছ থাকলে দেখতে পাওয়া যায়, আয়নার মধ্যে দেখতে পাওয়া যায়, আয়নার মধ্যে এই ধরনের অসৎ বিম্ব দেখতে পাওয়া যায়। এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি অসৎ বিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, পার্শ্বীয় পরিবর্তন ঘটে। অর্থাৎ আমরা যদি আয়নার সাইডে যদি আমরা বাড়ি, তোমরা এখন এটা ইউজ দেখতে পারো আমার ভিডিওটা বা লেসনটা হওয়ার পরে। অর্থাৎ আয়না, মনে করো এটা আয়না, আয়নার পাশে যদি আমরা ই অক্ষর থাকে তাহলে দেখবে আয়নার যে ছবিটা সেটা এই ধরনের ছবি আসে। অর্থাৎ কি পার্শ্বীয় পরিবর্তন, দেখো এটা সম্পূর্ণ পার্শ্বিকভাবে পরিবর্তিত হচ্ছে। তো পরীক্ষা আসতে যে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় কিসের মধ্যে, অসৎ বিম্বে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। কিন্তু হচ্ছে ছবিটি কখনো উল্টানো যায় না। উল্টানো বলতে কি, দেখো আমি আগে বলছি, মনে করো এটা তো সঠিক হচ্ছে, যদি এরকম আমি লিখতাম যে এল লিখতাম, তাহলে এলটা কি কখনো এইভাবে আসতো না। তাহলে কি এই যে এর শুধুমাত্র পার্শ্বীয় পরিবর্তন হয় আর অন্য কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটি উল্টে যায় না। অর্থাৎ এটি কি বললাম, এটি লম্বালম্বি উল্টে যায় না, লম্বালম্বি উল্টে যায় না। হলো, এইবারে ব্যাপার অসৎ বিম্ব তাহলে দেখতে পাওয়া যায় কোথায়, পুকুরের পাশে কোনো গাছ থাকে, জলে যে প্রতিচ্ছবি সেটা অসৎ বিম্ব, আয়নাতে মানুষের যে প্রতিচ্ছবি সেটা অসৎ বিম্ব। তাহলে আর হচ্ছে এগুলো কি বললাম, এটা দুটো বৈশিষ্ট্য, অর্থাৎ এটা উদাহরণ, এটা বৈশিষ্ট্য। উদাহরণ বৈশিষ্ট্য কি বললাম, অসৎ বিম্বের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন ঘটে, আমরা দেখছি দেখো এই যে এখানে পার্শ্ব পরিবর্তন, এবং লম্বালম্বি উল্টে যায় না। তাহলে আশা করি অসৎ বিম্ব নিয়ে কারো কোনো ডাউট নেই। হলো, এইবারে আমরা আসছি সৎ বিম্বে। সৎ বিম্ব ব্যাপারটা কি জিনিস, এটা ভালো করে দেখো। এটা একটু উত্তল লেন্স নিলাম, উত্তল লেন্স থেকে কিছুটা দূরে একটা গাছ রয়েছে, তাহলে হিসাব মতো গাছ থেকে প্রত্যেকটা রশ্মি এখানে আসছে, একইভাবে এখানেও আসছে, এবং প্রতিসরণের নিয়ম অনুসারে কি হচ্ছে, প্রতিসৃত হবার পর কিছুটা দূরে এসে কি হচ্ছে, এই রশ্মিটি তাহলে কি এটা দেখো, এই যে আমরা একটু পড়লাম এখানে এদিকে আসছে, এই রশ্মিটি এদিকে আসবে, এই বিন্দুটি এসে মিলিত হচ্ছে, আর এই রশ্মিটি কিন্তু এখানে মধ্যবিন্দুতে একদম সরাসরি চলে আসে, কারণ মধ্যবিন্দুতে যে রশ্মি যায় সেই রশ্মি কোনো প্রতিসৃত হয় না, অর্থাৎ সে অবিলম্ব বরাবরই সোজা চলে যায়। তাহলে দেখে এই যে বিন্দুটি, এই বিন্দুটি কার অ্যাকচুয়ালি প্রকৃত, কার প্রতিচ্ছবি তুলছে, গাছের উপরে প্রতিচ্ছবি তুলছে, আর এই বিন্দুটি কার, গাছের নিচে ছবি তুলছে, ছবি। তাহলে দেখো গাছটি মাটি কেমন দেখতে হচ্ছে, এরকম দেখতে হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো একদম পরিষ্কার বলে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি উল্টে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের অসৎ বিম্ব হচ্ছিল না। এটা দেখতে পাওয়া যায় কি, সেটা দেখতে পাওয়া যায় হচ্ছে ক্যামেরাতে, ক্যামেরা, টিভির পর্দা, এবং পাশাপাশি এটা বলা যায় এটা কিন্তু পর্দায় ধরা যায়, পর্দায় ধরা যায়, যেটা হচ্ছে কি হচ্ছে অসৎ বিম্বে পর্দায় ধরা যায় না। এবারে আমি হালকা করে একটু দুটি পাশাপাশি রেখে আমি তুলনা করেছি, যাতে তোমাদের সুবিধা হবে। একটা হচ্ছে অসৎ বিম্ব, একটা সৎ বিম্ব। অসৎ, সৎ। অসৎ বিম্ব কি বলেছিলাম, পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন। এটা কি হয় না, এটা অসৎ বিম্ব কি হয়েছিল, উল্টে যায় না, এটাই উল্টে যায়। অসৎ বিম্ব আমরা যেটা বলছিলাম, অসৎ বিম্ব পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না, এটা যায়। যদি উদাহরণ আসতে, এবার উদাহরণ বলি, একটা করে উদাহরণ আমি বলছি, কারণ আগে আমার সব বোর্ডে লেখাই রয়েছে। 4 নম্বরে একটা অসৎ বিম্ব উদাহরণ কি হতে পারে, পুকুরের ওপর
পুকুরের জলে গাছের প্রতিচ্ছবি, এটা হতে পারে ক্যামেরা। এই হলো আমাদের আলো সংক্রান্ত পড়াশোনা। তো আপাতত পক্ষে মোটামুটি আলোর চ্যাপ্টার এই পর্যন্ত থাকলো আজকের মতো করে, এবং এর পরে আমরা একটা ভিডিওতে আলোর সংক্রান্ত যা যা এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ বিশেষত মূলত যে কোশ্চেনগুলি বিভিন্ন ইয়ারে এসছে, সেটা পিএসসি হতে পারে, রেলের হতে পারে, বা সিডিএস হতে পারে, বা বিভিন্ন পরীক্ষা যেগুলো এসে সেগুলো আমরা একদিন আলোচনা করব। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আর অনেকে ভিডিওটা বা এই সেশনটা দেখতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেল নোটবুককে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।